বেসরকারি স্কুলের ভল্ট থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। অঙ্কটা বলছে প্রায় 2.25 কোটি। কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুলের ঘটনা, যেখানে বেসরকারি স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয়েছে 2.25 কোটি টাকা। গভীর রাত পর্যন্ত টাকা গোনার মেশিন এনে চলেছে গণনা। ইতিমধ্যে হিসাবরক্ষক এবং তার জুনিয়রকে পুলিশের হেফাজতে তারা। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি স্কুল চত্বর থেকে। সমীরণ, রাতভর এই টাকা গোনার কাজ চললো। একটা প্রাইভেট স্কুল, তার ভল্টে প্রায় 2 কোটির কাছাকাছি টাকা মজুত করা হলো। কারা মজুত করলো, এর সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে? কুসুমিতা, তারই উত্তর জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, এবং সেখানে গতকাল সন্ধ্যাবেলা ঘটনার সূত্রপাত। এই স্কুলের অধ্যক্ষের সঙ্গে হিসাব রক্ষকের একটি বাদানুবাদ হয় এবং টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে, এবং অনেক কিছু হিসাব চাওয়া হয় হিসাব রক্ষকের কাছ থেকে, এবং তখন গন্ডগোল শুরু হয়। এবং তখনই এই স্কুলের মধ্যে যে ভল্ট, সেই ভল্টের হদিশ পান অধ্যক্ষ, এবং খবর দেওয়া হয় বীজপুর থানার পুলিশকে। পুলিশ এসে গতকাল সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায়। আমি এই মুহূর্তে স্কুলের সামনে রয়েছে, ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে, যে কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, এখানকার যে স্কুলের যে ভল্ট, সেই ভল্টের মধ্যে রাশি রাশি টাকা প্যাকেটবন্দি অবস্থায়, একাধিক প্যাকেটের হদিশ পাওয়া যায়। এবং সেই প্যাকেটের হদিশ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে, বীজপুর থানার পুলিশের পক্ষ থেকে টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়। পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করা হয়। গভীর রাত পর্যন্ত টাকা গোনার প্রক্রিয়া চলে। সেখানে দেখা যায় যে থরে থরে টাকা রয়েছে, 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট। এর ফলে পুলিশ আধিকারিকদের টাকা গুনতে কিছুটা সমস্যা হয়। টাকা গোনার মেশিন নিয়ে এসে গভীর রাত পর্যন্ত এই টাকা গোনার প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে 1,70,00,000 টাকা, মোট টাকার পরিমাণ হচ্ছে 1,70,00,000 টাকা। এবং এই এত টাকা কোথা থেকে এলো, তারই উত্তর জানার চেষ্টা করছে বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এই স্কুলের, অর্থাৎ এই স্কুলের যিনি অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বীজপুর থানার পুলিশ, কেননা এই টাকাগুলো তাদের হেফাজতেই ছিল। এবং তোমাকে যেটা বললাম যে ঘটনার সূত্রপাত এই টাকার হিসাব নিয়েই সমস্যা দেখা যায় অধ্যক্ষের সঙ্গে। তারপরেই পুরো বিষয়টি হস্তক্ষেপ করে বীজপুর থানার পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা, অর্থাৎ ডিসি নর্থ থেকে শুরু করে সমস্ত শীর্ষ কর্তারা স্কুলে একে একে এসে পৌঁছয়। টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়। এরপরে পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করে গভীর রাত পর্যন্ত এই টাকা গোনার প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু একটা বেসরকারি স্কুলে এত টাকা, নগদ টাকা কেন ভল্টের মধ্যে রাখা হয়েছে, তারই উত্তর তদন্তকারীরা জানার চেষ্টা করছে। কেন এই সমস্ত টাকা ব্যাংকে রাখা হয়নি, কেনই বা এত নগদ টাকা? কেননা এই সময় স্কুলে যেহেতু গ্রীষ্মাবকাশ চলছে, 15 তারিখ স্কুল খোলার কথা, কিন্তু এত পরিমাণ টাকা কেন মজুত রাখা হয়েছে তার উত্তর জানার চেষ্টা করছে। গতকাল রাত থেকে অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং এখনো পর্যন্ত পুলিশ তার কাছে কোনো সদুত্তর পায়নি। কুসুমিতা, একেবারে সমীরণ, তোমার কাছে আবারও ফিরে আসবো। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস, তিনি কি বলছেন দেখুন। ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে। তো আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা? আপনি বলুন এগুলো কি বানিয়েছে। অ্যাটাচ বাথ, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। স্কুলে অসুস্থ হলে সিট রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে কোন জায়গায় শিক্ষাটাকে এরা, মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। আবারও কথা বলবো, সরাসরি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আমরা পাটক্ষেতের তলা থেকে টাকা উদ্ধারের ঘটনা দেখেছি, কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেখান থেকেও আমরা নগদ টাকা উদ্ধার দেখেছি। এবার একেবারে বেসরকারি স্কুলের ভল্ট, যেখান থেকে রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে। স্কুলের মধ্যে আরো কি কিছু অনৈতিক কাজ হতো? কারাই বা এর সঙ্গে জড়িত ছিলেন? বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন দেখলাম।
কুসুমিতা, দেখো, এর আগে আমরা দেখেছি যে মসলন্দপুরের তৃণমূল নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার বাড়ি থেকে 27 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং বাদুড়িয়ার তৃণমূলের পুরপ্রধান তার অফিস থেকে 80 লক্ষ টাকা এবং তার অফিসের ঠিক কাছে পাটক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় 2,24,00,000 টাকা উদ্ধার হয়েছে। ঠিক তার পরপরই আবার এই স্কুলের মধ্যে টাকা উদ্ধার হলো। গতকাল এই টাকা উদ্ধারের খবর জানতে পেরে বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস তিনি স্কুলে ছুটে আসেন। তিনি এসে দেখেন যে স্কুলের মধ্যে শুধু টাকা নয়, স্কুলের মধ্যে একটি সিক রুমের নামে একটি সুসজ্জিত বিলাসবহুল ঘর রয়েছে, সেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এত কিছু জিনিস এবং আপত্তিকর জিনিস পাওয়া দিয়ে একেবারে ক্ষুব্ধ হয়ে যান বিজেপি বিধায়ক। তিনি প্রশ্ন তোলেন যে তৃণমূল সরকারের আমলে শিক্ষা কোন জায়গায় পৌঁছেছে। আমি তরুণকে আরও একবার স্কুলের ভেতরের ছবিটা দেখাতে বলবো যে এই স্কুলের ভেতরে যে গ্রাউন্ড ফ্লোর আছে সেখানেই ভল্ট উদ্ধার হয়েছে এবং সেই ভল্টের মধ্যে 1,70,00,000 টাকা। এই টাকা কি করে এলো? এই স্কুল অর্থাৎ কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলের একেবারে মাথায়, পরিচালনা সমিতির মাথায় রয়েছেন সভাপতি হিসাবে তৃণমূল নেতা তথা কাঁচরাপাড়া পুরসভা তৃণমূলের পুরপ্রধান কমল অধিকারী, যিনি আবার বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। তিনি স্কুলটার পুরো দায়িত্বে ছিলেন এবং শুধু তাই নয়, প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে এই যে অ্যাকাউন্টের তার যে মোবাইল ফোন, বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাট উদ্ধার হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই চ্যাটে টাকা কোথায় রাখা হবে সেই নির্দেশ। অর্থাৎ এই যে টাকা, অর্থাৎ তৃণমূল নেতাদের টাকাই কি এখানে গচ্ছিত রাখা হয়েছিল ভল্টে, সেই উত্তর জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি স্কুলের আরও এক কর্তার খোঁজ চালানো হচ্ছে যে টাকাগুলো কার নির্দেশে এখানে রাখা হয়েছিল, তারই উত্তর প্রাথমিকভাবে বীজপুর থানার পুলিশ জানার চেষ্টা করছে। কমল অধিকারী কাঁচরাপাড়া পুরসভা তৃণমূলের পুরপ্রধান। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় এবং সেই ফলে বীজপুরের তৃণমূল বিধায়ক যিনি ছিলেন সুবোধ অধিকারী, তিনি পরাস্ত হয়েছেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের কাছে এবং তারপর থেকে তার তৃণমূল পুরপ্রধান ফেরার এবং তার কোনো খোঁজ নেই। তারই মধ্যে তার যে স্কুল যেখানকার তিনি সভাপতি, সেখান থেকেই 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করছে বীজপুর থানার পুলিশ। কুসুমিতা, শুভেরাম, ধন্যবাদ। ফের এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। এবার রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, কি অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো কুসুমিতা, বিভাস মুখার্জি রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, দুটো আলাদা আলাদা অভিযোগ দায়ের হয়। ভোট গণনার পরে পরপর দুটো অভিযোগ হয় এই কাউন্সিলরের বিরুদ্ধে। মূলত তোলাবাজির অভিযোগ ছিল। তারপরে থেকেই কিন্তু এই কাউন্সিলর গা ঢাকা দেয়, পুলিশ খোঁজাখুঁজি করে। গতকাল রাতে রুবি এলাকার, বাইপাস সংলগ্ন রুবি এলাকার একটি হোটেলে তিনি লুকিয়েছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় বিভাস মুখার্জিকে। তারপর নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হয় এবং পরে এই কাউন্সিলরকে নিয়ে তার বাড়িতেও পুলিশ নিয়ে যায় এবং তল্লাশি চালানো হয়। দুটো অভিযোগ রয়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি 80,000 টাকা তোলা তুলেছিল, সেই প্রমাণপত্র পুলিশের কাছে আছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্য আরেকটি অভিযোগ রয়েছে, সেখানেও কিন্তু তোলাবাজি করেছিল। সেই রকম স্পষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই কাউন্সিলরকে গ্রেপ্তার করে। কাউন্সিলরকে যখন তার গড়িয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই সময় প্রচুর লোকজন জড়ো হয়ে যায় এবং তাকে উদ্দেশ্য করে জোর স্লোগান যেমনটা দেওয়া হয় এবং তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। ঘটনা ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ায়। পরে কাউন্সিলরকে নিয়ে আসা হয়। পুরো বিষয়টা তৃণমূল কাউন্সিলরের ওপরও ডিম থেরাপি চালিয়েছেন স্থানীয়রা। ধন্যবাদ। গতকালই সকাল 10টার কিছু আগে আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে অগ্নিকাণ্ডে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি তলা। আর এতে এই অগ্নিকাণ্ডের অন্তর্ঘাতের আশঙ্কা করে এবার দক্ষিণ 24 পরগনার এডিএম তিনি আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কি অভিযোগ, কি আশঙ্কা?
দেখো, আশঙ্কা করছেন তারা, গোটাটা ঘটনাটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই জন্য তারা মনে করছেন এর পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে তারা সন্দেহ করছে এবং সেই জন্য পুলিশের কাছে তদন্তের জন্য একটা আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। কারণ তারা মনে করছে যে চারতলায় প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং তার পরবর্তীকালে সেই আগুন যখন নিভে গেল, যখন সমস্ত জায়গায় বিভিন্ন ফ্লোরে গোটা বিল্ডিং ইলেকট্রিসিটি পাওয়ার কাট করা অবস্থা রয়েছে, সেই জায়গায় আগুন নিভে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পাওয়া গেল যে চারতলায় আগুনের পরবর্তীকালে হচ্ছে পাঁচতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, 6, 7, 8 কোনো রকম ভাবে কোনো আগুন লাগলো না, ক্ষতিগ্রস্ত হলো না। কিন্তু নতলায় আগুন লেগে গেল এবং নতলা থেকে 10তলা সেখানেও কিন্তু আগুনটা ছড়িয়ে গেল। নতলা হচ্ছে মিড ডে মিল সেকশন এবং 10তলায় হচ্ছে যেখানে আগুনটা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে স্ট্রং রুম, যেখানে হচ্ছে আলিপুর সদর অর্থাৎ একাধিক বিধানসভা কেন্দ্রে যেখানে ইভিএম রাখা রয়েছে সেই জায়গায় আগুন ছড়িয়ে পড়লো এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হলো। এবং এক্ষেত্রে যেটা মনে করছেন তারা যে চারতলায় আগুন লাগার পর আর সেই আগুন কিভাবে ট্রাভেল করলো, বাকি মাঝের ফ্লোরগুলো আগুন লাগলো না, হঠাৎ করে ওপরে আগুনটা ট্রাভেল করলো কিভাবে, এখানে কিন্তু একটা অন্তর্ঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জেলা প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে এবং তার জন্য এই অভিযোগ, সেই অভিযোগ দায়ের করা হয়েছে দমকলের সঙ্গে কথা বলার পর এবং তারা একাধিক বিষয় উল্লেখ করে এই অভিযোগটি জানিয়েছে এবং পুলিশ জানিয়েছে তারা কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এফআইআর রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পার্থ, ধন্যবাদ। অর্থাৎ চারতলায় আগুন লাগলো আলিপুরের সরকারি অফিসে, দক্ষিণ 24 পরগনার যে জেলা পরিষদের অফিস, সেখানে চারতলায় আগুন লাগার পরে মাঝের 5, 6, 7, 8 তলা কিন্তু অক্ষত রইল, 9 এবং 10 তলা একেবারে আগুনের আওতায় চলে গেল। কারণটা কি? এর পিছনেই অন্তর্ঘাত রয়েছে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন দক্ষিণ 24 পরগনার এডিএম। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন, এফআইআর দায়ের হয়ে তদন্ত শুরু হয়েছে। সরাসরি আপনাদের একবার নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গতকাল যখন আগুন লেগেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই সময় তুমি ঘটনাস্থলে ছিলে। একটা অংশের আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছিল দমকলের আধিকারিক বললেন, এবং তারপরে বিল্ডিং এর অপর অংশে গিয়ে তুমি দেখলে টপ ফ্লোর দুটো, সেখানে কিন্তু আগুন জ্বলতে শুরু করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা আজকে আসবেন। একেবারে দেখো, আজকে ফরেন্সিক এক্সপার্ট তাদের আজকে আসার কথা রয়েছে। গতকাল অর্থাৎ বুধবার 9:50 থেকে 11:30 এই যে টাইম লাইন রয়েছে, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। আমরা ঠিক বিল্ডিং এর পিছনের দিকের পোর্শনে রয়েছি, যেখান থেকে গতকাল আমরা টানা রিপোর্টিং করে দেখিয়েছিলাম যে কোথায় আগুন লেগেছিল। এই হচ্ছে 3rd ফ্লোর, সেই 3rd ফ্লোর থেকে ওপরে 9 ফ্লোর পর্যন্ত কিন্তু পুরোটাই আগুনে বিধ্বংসের একটা চেহারা নিয়েছিল। এবং তারপরে 11:30 নাগাদ, 11:30 কিছু আগে যখন আমরা দমকল আধিকারিকের সাথে কথা বলি, তিনি তখন বলেন যে আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তারপরে আমরা বিল্ডিং এর ঠিক পিছনের দিকের অংশ যাই, যেদিক থেকে ভবানী ভবনের অংশ দেখা যায় বা ভবানী ভবনের যে পার্ট রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ওপরে অর্থাৎ 12:30 কিছু পর থেকে কিন্তু আচমকাই 8 ফ্লোর এবং 9 ফ্লোর অর্থাৎ সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিলের যে অফিস রয়েছে এবং তার ওপরের দিকে যে অংশ রয়েছে, সেখানে আবার আগুন বিধ্বংসী আকার নেয় এবং তারপরে কিন্তু সেই আগুন গোটা রাত চলে। এখন এই মুহূর্তে প্রায় 25টি ইঞ্জিনের তৎপরতাতে 21 ঘন্টার মাথাতে শেষমেশ কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। গোটা বিল্ডিং এর ছবি তুমি দেখতে পাচ্ছ পিছন দিকের অংশে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে 3rd ফ্লোর, 4th ফ্লোর, 5th ফ্লোর, 6, 7, 8, 9 পুরোটাই কিন্তু যে স্টেয়ার কেসের অংশ পুরোটাই কিন্তু কার্যত জ্বলে গিয়েছে। পুরো যে কালকে অগ্নিকাণ্ডের যে একটা রূপ ছিল, তো এটা কিন্তু একেবারে সহজে অনুমেয় যে পুরো জায়গাটাই কালো হয়ে গিয়েছে। ওপর দিকের অংশ, অনেকটা অংশ কিন্তু ভেঙেও গেছে, যেটা দেখা যাচ্ছে সিমেন্টের চলটা উঠে গেছে সেখান থেকে মুহুর্মুহুর। গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এসির আউটার অংশ সেটা ভেঙে পড়ছে এবং নিচের দিকেও যদি তাকানো যায়, সব জায়গাতে কিন্তু কার্যত ধ্বংসের চেহারা। এখন প্রশ্ন হচ্ছে যে গতকালকে 3rd ফ্লোরে, যেখানে দক্ষিণ 24 পরগনার কর্মাধ্যক্ষের অফিস, তার আশপাশ থেকেই আগুনের আউটব্রেক, একটি এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন বা ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখান থেকে পরবর্তী সময় আগুন এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে তা কার্যত একটা সময় দমকলের আয়ত্তের বাইরে চলে যায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 9:50 থেকে 11:30 মধ্যে আগুন অনেকটা কন্ট্রোলে চলে এসেছিল, কিন্তু আবার ঠিক 1 ঘন্টা বাদে 12:30 পর থেকে আমরা দেখতে পেলাম যে 8 ফ্লোর এবং 9 ফ্লোর সেখানে কিন্তু আচমকাই আগুন লাগে এবং সেই আগুনের ভয়াবহ রূপ আমরা সেখান থেকে দেখতে পাই। সেখান থেকে এসির অংশ ভেঙে পড়ছে। ডিএম যিনি ছিলেন অভিষেক তিওয়ারি, এডিএম, তারা প্রত্যেকে ঘটনাস্থলে ছিলেন এবং তারা নিজেদের মধ্যে বলা কওয়া করছিলেন যে কিভাবে ফের আগুন লাগলো এবং তার তিনি দমকলকে বারবার মানে বলছিলেন যে সেখানে যাতে দমকল পৌঁছতে পারে। কিন্তু গতকালকে স্কাই ল্যাডারও কোনোভাবে কাজ করা যায়নি, কারণ অত্যন্ত স্বল্প পরিসর, তাই ভেতরে এই আগুন নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেকটা বেগ পেতে হয়। তাই স্বাভাবিকভাবে ফরেন্সিক এক্সপার্ট যদি আজকে আসে, তার কারণে আমরা জানতে পারছি যে বিভিন্ন ফ্লোরে কিন্তু এখনো জল জমে আছে। সেই মতো পরিস্থিতিতে আজকে ফরেন্সিক এক্সপার্টরা আসবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। ফলত ফরেন্সিক এক্সপার্টরা আসার পরে তাদের পরীক্ষার পরই কিন্তু বোঝা সম্ভব হবে যে কোথা থেকে আউটব্রেক হয়েছিল, কিভাবে এই অগ্নিকাণ্ড হলো এবং তারপর দফায় দফায় প্রত্যেকটা ফ্লোরে যাওয়ার পরে পরবর্তী সময় প্রায় 1 ঘন্টা বাদে কি করে আবার 8 ফ্লোর এবং 9 ফ্লোরে আগুন লাগলো, এই যাবতীয় বিষয়টি কিন্তু খতিয়ে দেখবে ফরেন্সিক এক্সপার্টরা আসার পরে, সমস্ত নথিপত্র এবং সমস্ত নমুনা তারা সংগ্রহের পরে। ধন্যবাদ।
মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কেন এই ঘটনা ঘটল? বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি 4 অগস্ট। মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি তার বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? এমনই কড়া পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্ত চলবে তদন্তের মতো, কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না। সব রকম সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। এই ঘটনা কেন ঘটল? বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা করে তদন্তের নির্দেশও দিয়েছেন বিচারপতি। গত বছর 13 ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে ঢুকে চলে তাণ্ডব ভাঙচুর। রাজ্যে পালাবদলের পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, কিন্তু পরপর দুবার তাকে নোটিশ পাঠানো হলেও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন করেন তিনি। এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসি কাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। গোটা দেশের আরো অনেক জায়গায় মেসি গেছেন, কোথাও তো এসব হয়নি। প্রচুর মেসি ভক্ত সেদিন মাঠে ছিলেন। নিরাপত্তার কারণে মেসি আগে চলে যেতে বাধ্য হন। মানুষের স্বপ্ন ভঙ্গ হয়, চূড়ান্ত অব্যবস্থা দেখা যায়। বিচারপতি প্রশ্ন করেন, পুলিশ দেখা করতে বলেছে, যাচ্ছেন না কেন? কবে যাবেন? অরূপ বিশ্বাসের আইনজীবী জানান, রক্ষা কবচ দিলে কালকেই যাবেন তিনি। ডিম পাথর থেকে নিরাপত্তা দেওয়ারও আবেদন জানান অরূপ বিশ্বাস। এরপর বিচারপতি নির্দেশ দেন, যেহেতু যেসব ধারায় মামলা হয়েছে সেগুলির সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর, তাই গ্রেফতারের মতো কড়া কোনো পদক্ষেপ নয়। রক্ষা কবচের বিরোধিতা করে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, অরূপ বিশ্বাস তথ্য প্রমাণ বিকৃত করতে পারেন, সাক্ষীদের ভয় দেখাতে পারেন। তিনি অভিযোগকারী শতদ্রু দত্তের থেকে অনেক প্রভাবশালী। আগেও পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি মান্যতা দেননি। বিচারপতি বলেন, এই অভিযোগের প্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে মনে করছে যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। ঘটনার 6 মাস পরে অভিযোগ দায়ের হয়েছে, আর রাজ্য ভাবছে যে এতদিন পর অরূপ বিশ্বাস সাক্ষীদের ভয় দেখাবেন। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই ঘটনা কেন ঘটলো সেটার আলাদা করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তাও আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না প্রাক্তন মন্ত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন অভিযোগকারী শতদ্রু দত্ত, যিনি মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানান তিনি। প্রতারিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সরকার সেই কাজ করছে এবং তার জন্য যারা দোষী তাদের কর্মফল ভোগ করতে হবে। আদালত যেটি বলেছেন সেটা তো অস্বীকার করা যায় না, কারণ যে ঘটনাটা ঘটেছে সেদিনকে মাঠে, এবং কার দোষ কী দোষ সেটা তো তদন্ত বা ইত্যাদি, কিন্তু যেটা হয়েছে যে বিশৃঙ্খলা এবং শেষ পর্যন্ত মেসিকে চলে যেতে হলো, ফলে সেটাই যদি আদালত তাদের কোনো অসন্তোষ প্রকাশ করে থাকেন তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। অন্যদিকে প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস এখন পুলিশ হেফাজতে। বুধবার তাকে নিয়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে যান তদন্তকারীরা। ফেডারেশনের অফিসে প্রায় 2.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। তৃণমূল নেতাকে ঘিরে ক্ষোভ উপড়ে দেন টেকনিশিয়ানরা। সৌভিক মজুমদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।